তো প্রিভিয়াস ক্লাসে আমরা যে জিনিসগুলো দেখছিলাম সেগুলো বেসিক্যালি রিসার্চের একদম মানে রিসার্চ সম্পর্কে কিছু প্রিলিমিনারি কথাবার্তা। আর এই জিনিসগুলো হলো যা মানে রিসার্চের যে কিছু এথিক্স থাকে, তারপর হলো রিসার্চ শুরু করার আগে যে কিছু এথিক্যাল ক্লিয়ারেন্স নিতে হয়, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। তো এখন কথা হলো, ধরা যাক আমরা একটা রিসার্চ শুরু করতে চাচ্ছি। তো রিসার্চ শুরু করার মানে বিষয়টা আমাদের মাথায় দুইভাবে আসতে পারে। এক হলো ফোর্সফুলি। তো দেখা গেল স্যার বা কেউ আমাদের কোনো একটা অ্যাসাইনমেন্ট বা কিছু একটা দিল যে এখন এই রিসার্চটা শুরু করো, এটা করতে হবে। ভালো কথা। তো এটা মানে এইভাবে আমাদেরকে ফোর্স করা হতে পারে, অথবা আমার মনে হতে পারে যে আমি স্বেচ্ছায় আমি একটা জিনিস নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, আমি এদিকে সামনে হায়ার স্টাডিতে যেতে আগ্রহী। তো আমি চাচ্ছি আমার এই রিলেটেড একটা পাবলিকেশন হোক। তো দুইটা ব্যাপার থেকে আমরা রিসার্চটা শুরু করতে পারি। তো দুই ক্ষেত্রে যদি বলি, তো প্রথম ক্ষেত্রে যদি হয় যে রিসার্চ মানে আমার উপর কাইন্ড অফ চাপায় দেওয়া হয়েছে যে একটা রিসার্চ করো, তো আমি যদি এরকম করি যে তাড়াহুড়া করে যে কোনো একটা টপিক নিয়ে রিসার্চ শুরু করে দিলাম, কারণ আমার উদ্দেশ্য শুধুমাত্র এই মানে আমাকে যেহেতু বলা হচ্ছে কোনো একটা পার্টিকুলার কাজের জন্য, হয়তো আমার ডিসার্টেশন বা থিসিস বা অ্যাসাইনমেন্টের জন্য, তো আমি কোনো মতে রিসার্চটা করে তড়িঘড়ি করে দিয়ে দিলাম। এটা একটা হতে পারে। আর আরেকটা হতে পারে যে না, আমি অ্যাকচুয়ালি রিসার্চটা করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে এরকম গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমি রিসার্চ করব, যাতে এটা পরবর্তীতে আমি পাবলিশ করতে পারি, অথবা এই পেপারটার যেন একটা আলাদা ভ্যালু থাকে। এটা দেখে যেন সবাই মনে করে যে না, হ্যাঁ অ্যাকচুয়ালি মানে আমি কিছুটা পারি। তো দুইটা ব্যাপার থেকে আমরা রিসার্চটা শুরু করতে পারি। তো ফোর্সফুলি করলে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে টপিক আমরা র্যান্ডমলি সিলেক্ট করবো, সেটা অন্য ব্যাপার। কিন্তু যদি কেউ ইন্টারেস্ট থেকে মানে জেনুইন যে আগ্রহ সেখান থেকে যদি কেউ রিসার্চ শুরু করতে চায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তো আমাদের টপিক সিলেকশন বলে একটা প্রবলেম আসবে। তো টপিক সিলেকশন মানে মানে এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি যাই করি না কেন, আমি যদি টপিকই সিলেক্ট না করি যে আমি অ্যাকচুয়ালি কোন টপিকে কাজটা করব, বা কোন টপিক নিয়ে আমি জিনিসটা আগাবো, তা আমি যদি টপিকই সিলেক্ট করতে না পারি, তো সেই ক্ষেত্রে আসলে কোনো ভ্যালু নাই। মানে আমি যাই করি না কেন, আমি রিসার্চ টপিক সিলেক্ট না করলে কখনোই আমার পরবর্তী স্টেপ গুলাতে আসবে না। তো টপিক সিলেকশনের জন্য আর কি মানে কি করা যায়? এখন প্রশ্ন হলো যে আমরা তো তেমন রিসার্চ পারি না, বুঝি না, তো আমরা কিভাবে টপিক গুলা সিলেক্ট করব? এটা একদম প্রথম যে মাথায় প্রশ্নটা আসতেই পারে যে আর আমি যদি এখন মানে যারা একদম কখনো এর আগে কখনো কোনো রিসার্চের সাথে ইনভলভ ছিল না, তাদের যদি আমি বলি যে আমাকে একটা রিসার্চ টপিক বলো, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে তারা খুব সুন্দর একটা টপিক দিবে, এটা সত্যি কথা। মানে তারা খুবই ভালো একটা টপিক আসবে, দেখা যাচ্ছে যে কেউ হয়তো বলতেছে যে বাঙালির জেনেটিক ডাইভার্সিটি আমরা টেস্ট করে দেখতে পারি। যে যেমন আমাকে যখন প্রথম আমার শুরুর দিকে রিসার্চের একটা ইচ্ছা ছিল যে আমরা মানে একদম শুরুর দিকে যখন আমি রিসার্চের আরো জানতাম না, তখন আমার আগ্রহ হতো যে আমি এটা রিসার্চ করি যে বাঙালির যে মানে বাঙালির যে এই যে জেনেটিক ডাইভার্সিটি, এই জেনেটিক যে মিক্সচার, এই মিক্স আপ, এইটা কিভাবে আমাদেরকে মানে স্টুপিড বা এই যে আমরা যে এরকম মানে বাঙালি যে এত মানে কি বলবো নাদান, এইটা কিভাবে আমাদের ইনফেক্ট করতেছে, এটার সাথে কি আদৌ আমাদের জেনেটিক মিক্স আপের জন্যই কি আমরা এরকম গাধা, নাকি অ্যাকচুয়ালি বাঙালি এটা মানে অন্য কিছু। এই যে যে জিনিসটা, এটা আমার খুব ইচ্ছা ছিল মানে আগানোর। কিন্তু পরে যখন আমি অ্যাকচুয়ালি রিসার্চ জিনিসটা বুঝলাম, আচ্ছা কেউ যদি মানে আনমিউট থাকেন একটু মিউট করে নেন কষ্ট করে। তো পরে আমি যখন রিসার্চ জিনিসটা জানলাম, তখন আমার মনে হলো যে আমি যদি বাঙালির সব বাদ দিলাম, জাস্ট জেনেটিক মিক্স আপ দেখতে যাই, আমার সবার জিনোম সিকোয়েন্সিং করতে হবে। তো এটা আমার একার পক্ষে সম্ভব। আচ্ছা কেউ একটু আনমিউট হয়ে আছেন, সে একটু মিউট করেন কষ্ট করে। আচ্ছা রিয়া, যে আপনি একটু মিউট করেন কষ্ট করে, মানে মাইক্রোফোনে সাউন্ড আসতেছে। ওকে, থ্যাংক ইউ। তো এখন সবচেয়ে সহজ উপায় হলো যে কোনো একটা টপিকে গুগল করা। তো এটা এর থেকে সহজ উপায় আসলে নাই। তো গুগল করারও কিছু স্ট্র্যাটেজি আছে, সেটা পরে দেখাবো। এখন কথা হলো, আমরা যে কোনো কিছু নিয়ে যদি কাজ শুরু করতে চাই, প্রথমত আমাদের মানে একদম বেসিক প্রিলিমিনারি কিছু আইডিয়া লাগবে। যেমন আমি যদি দেখতে চাই যে স্মার্টফোন যেগুলো আছে, আমরা যে স্মার্টফোন ইউজ করতেছি, এটা আমাদের ঘুমের উপর কোনো প্রভাব রাখতেছে কিনা। ধরা যাক যে আমি একদম, অথবা আমি এটাও বাদ দিই, আমি যদি একটু আননোন টপিক ধরি যে স্মার্টফোন ব্যবহারের ফলে কিডনিতে কোনো প্রবলেম হয় কিনা, দেখা গেল আমার এই জিনিসটা জানতে মন চাচ্ছে। তো আমি কি করলাম, আমি সার্চ দিব হলো স্মার্টফোন অ্যান্ড কিডনি প্রবলেম। একদম মানে একটা বেসিক যা স্মার্টফোন অ্যান্ড কিডনি প্রবলেম, আমি একদম বেসিক যে সার্চ দিব। এখন যে জিনিসটা সুবিধা হয়েছে, গুগলের যে এআই ওরা যে ইনকর্পোরেট করছে, এর জন্য আমাকে এখন কিছু প্রাইমারি কিছু সাজেশন দিয়ে দেয়। এটা তো যখন এটা ছিল না, তখন করতে হতো কি, এই যে এখান থেকে বিভিন্ন পেপার আসতেছে, এগুলো আমাদের পড়তে হতো।
তো এখানে অনেক আর্টিকেল আছে, যেমন সাইন্টিফিক আর্টিকেলই চলে আসছে। যদি তা নাও আসতো, এখানে যদি সাইন্টিফিক আর্টিকেল নাও আসতো, দেখা যেত যে ওই যে বিভিন্ন নিউজ পেপারে যে আর্টিকেল থাকে সেগুলো আসবে। তো সেই জিনিসগুলো পড়লে না অনেক সময় আইডিয়া পাওয়া যায়। যেমন এই যে আমি যদি এখানে বলি, এই যে এনআইএইচ হলো একটা মানে আমেরিকার যে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের একটাই। তো ওরা ওদের এখানে একটা স্টাডি কিন্তু দেখছে যে এ সিগনিফিকেন্টলি হায়ার রিস্ক অফ নিউ অনসেট সিকেডি ওয়াজ ফাউন্ড ইন মোবাইল ইউজার্স। অর্থাৎ সিকেডি মানে হলো ক্রনিক কিডনি ডিজিজ, যে ডিজিজ গুলা কখনো মানে লং টাইম ধরে হয়, আর যেগুলোর কোনো নাই, মানে প্রতিষেধক নেই, একবার হয়ে গেলে সেখান থেকে আর ব্যাক করা যায় না, সেগুলোকে সিকেডি বলা হয়। তো ওরা কিন্তু দেখছে যে যারা স্মার্টফোন মোবাইল ফোন ব্যবহার করে তারা কিন্তু এই কিডনি ডিজিজ যে নতুন ভাবে যে কিডনি সিকেডি এটার অনসেটের জন্য তারা কিন্তু ঝুঁকিতে আছে, তাই না? অর্থাৎ তার মানে কি, এটার কিন্তু একটা এভিডেন্স অলরেডি আছে। তো তার মানে এই জিনিসটা একদমই উড়ায় দেওয়ার মতো না, আমার যে আইডিয়া সেটার একটা ভিত্তি আছে। তারপর আমি যদি এখান থেকে কিছু আর্টিকেল বের করে পড়ি, যেমন প্লস ওয়ান একটা জার্নাল, আমি যদি ওদের কিছু আর্টিকেল পড়ি, তো পড়ে টড়ে দেখা গেল যে আমার মনে হলো যে হ্যাঁ আমি একটা স্টাডি ডিজাইন করব যে হ্যাঁ যে ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন বিটুইন স্মার্টফোন ইউজ অ্যান্ড কিডনি ডিজিজ। আমি কিন্তু একদম র্যান্ডমলি টপিকটা বললাম, এটা আমার মাথায় আসে নাই। তো যখনই আমার মাথায় আসবে জিনিসটা, তখন আমি কি করব, সুন্দর মতো একটা ফোল্ডার ক্রিয়েট করব। আচ্ছা, আমি আমার একটা ফোল্ডারই দেখাই। আমি আমার প্রজেক্ট গুলা যেভাবে অর্গানাইজ করি, আমি বিভিন্ন টপিক বেসিসে ভাগ করে আমি আমার প্রজেক্ট গুলা রাখি। তো আমার একটা প্রজেক্ট পাবলিশ হয়েছে রিসেন্টলি, আমি ওটাই দেখাই। তো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যেটা, সেটার আন্ডারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমার একটা মানে পেপার রিসেন্টলি হয়েছে। তো আমি ওখানে এটা, আমার পেপার পার্সপেক্টিভ আর্টিকেল থাকায় আমার অ্যানালাইসিস বা অন্যান্য কিছু ছিল না। তো তখন কি, আমি একটা ফোল্ডার করি পেপার্স। পেপার্স ফোল্ডার করার পর এখানে আমি যত পেপার আমি পড়ছি ওই রিলেটেড, সেই পেপারগুলো আমার কাজে লাগবে সেগুলো আমি রাখবো। তারপরে আমি একটা ড্রাফট ড্রাফট লিখবো, যেখানে মেনলি আমি আমার ম্যানুস্ক্রিপ্টটা লেখা শুরু করব। ঠিক এই মাথার উপরে আমি আমার টাইটেলটা লিখে রাখবো। এই যে আমি মাত্র বললাম যে ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন বিটুইন স্মার্টফোন অ্যান্ড স্মার্টফোন ইউজ অ্যান্ড কিডনি ডিজিজ বা কিডনি প্রবলেমস, আমি এটা ওয়ার্ডে লিখে রাখবো। এরপরে আমার কাজ হবে রিলেটেড পেপার খুঁজে বের করা। আমি এই রিলেটেড যে এই যে কিডনি ডিজিজের উপর, এই স্মার্টফোন আর কিডনি ডিজিজ এই দুটার মধ্যে সম্পর্ক নিয়ে যত ধরনের পেপার এর আগে হয়েছে, মানে কাজ হয়েছে, আমার তো দেখতে হবে। একটা জিনিস শিওর, যে আমি যে টপিকই বের করি না কেন, অবশ্যই কেউ না কেউ কিছু না কিছু কাজ ওখানে করছে। এটা আমি 99% গ্যারান্টিতে বলতে পারি। আমি যেই টপিকই বলি না কেন র্যান্ডমলি, অবশ্যই কারো না কারো মাথায় ওটা আসছে। তো আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হলো, আমরা ভালোভাবে না খুঁজে বলে দেই যে আরে আমার টপিকটা তো নতুন নভেল একটা টপিক, এই ব্যাপারে তেমন লিটারেচার নাই। অসম্ভব, ইম্পসিবল। যেমন স্মার্টফোনের সাথে আমি যদি কিডনি দেখি, আমি 100% ভাবে বলতে পারি যে স্মার্টফোন কিডনি নিয়ে কেউ না কেউ ভাবছে। এমনকি যদি তারা নাও ভেবে থাকে, তো দেখা গেছে যে ও তো কোনো না কোনো স্টাডিতে হয়তো এরকম আসছে যে এই লেড ব্যবহারে কিডনির ক্ষতি, অথবা অর্থাৎ স্মার্টফোনের সাথে যে জড়িত, যেমন অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে কিডনির ক্ষতি হয় কিনা, বা অন্যান্য কি স্মার্টফোন ব্যবহারে অন্যান্য যে ক্ষতিগুলা, যেমন চোখের সমস্যা, তারপর হলো মেন্টাল প্রবলেম হতে পারে, ঘুমের প্রবলেম হতে পারে, এই জিনিসগুলা। অর্থাৎ একটা কিন্তু অ্যাসোসিয়েট মানে ছড়ানো ছিটানো ভাবে হইলেও, বিক্ষিপ্ত ভাবে হলেও জিনিসগুলা আছে। তো আমার সবসময় মাথায় রাখতে হবে, আমাকে সেই রেলিভেন্ট স্টাডি গুলা খুঁজে বের করতে হবে। ওইগুলা না পড়া ছাড়া আমি আমার স্টাডি যতই ডিজাইন করি সেটা খুবই জঘন্য হবে। তো এই লিটারেচার রিভিউ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বারবার বলতেছি, কারণ আমাদের একটা টেন্ডেন্সি হলো, আমরা রিসার্চ টপিক সিলেক্ট করি কিভাবে, আমরা গুগলে সার্চ দেই। যেমন আরেকটা ফালতু পদ্ধতি আছে রিসার্চ টপিক সিলেক্ট করার। যেমন আমি একটা জার্নালে গেলাম, ধরা যাক আমি এই জার্নালটাতেই গেলাম, এই পেপারটা আমি দেখলাম, এই যে মোবাইল ফোন ইউজ জেনেটিক সাসেপ্টিবিলিটি আর নিউজ। আচ্ছা, এটা বাদ দিয়ে, এটা একটু কঠিন হয়। আমি নর্মাল একটা ক্রস সেকশনাল স্টাডি দেখাই, ডিপ্রেশন অ্যামাং ইউনিভার্সিটি স্টুডেন্টস, ঠিক আছে? তো দেখা যাচ্ছে এই যে একটা স্টাডি আছে 2023 সালে হয়েছে, ওরা এই ডিপ্রেশনের স্ট্যাটাস অফ ডিপ্রেশন অ্যামাং ইউনিভার্সিটি স্টুডেন্টস, ওরা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে দেখছে যে ডিপ্রেশনের রেট কেমন। এরা তো সময় লাগতেছে কেন? আচ্ছা, আমরা এটা দেখি। হুম, এই যে ফ্রন্টিয়ার্স একটা ভালো জার্নাল, এখানে একটা স্টাডি আছে, প্রিভেলেন্স অফ ডিপ্রেসিভ টেন্ডেন্সিজ অ্যামং কলেজ স্টুডেন্ট অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যাট্রিবিউশনাল স্টাইলস। আচ্ছা, এটা বাদ দিই, শুধু এটুকুই যদি বলি, প্রিভেলেন্স অফ ডিপ্রেসিভ টেন্ডেন্সিজ অ্যামং কলেজ স্টুডেন্টস, ঠিক আছে? এখন আমি কি করলাম, যেহেতু ওরা একটা স্টাডি করছে, আমার তো মাথায় আসলো আরে ভাই ওরা একটা স্টাডি করে রাখছে, একটা কাজ করি, আমি এই স্টাডিটাই বাংলাদেশে করি। আমি কি করলাম,
টাইটেলটা একটু চেঞ্জ করে দিলাম যে প্রিভেলেন্স অফ ডিপ্রেসিভ টেন্ডেন্সিস অ্যামাং কলেজ স্টুডেন্ট না দিয়ে আমি দিয়ে দিলাম যে ইউনিভার্সিটি স্টুডেন্টস ইন বাংলাদেশ এ ক্রস সেকশনাল স্টাডি, ব্যাস। এইটা করেই কিন্তু আমার একটা রিসার্চ টপিক হয়ে গেল। কিন্তু আমি সবার থেকে জানতে চাই, এই যে আমি যে টপিকটা বের করলাম, এটা কি আমার ইন্টারেস্টের সাথে গেল কি না, অথবা এই টপিকটা কি আদৌ গুরুত্বপূর্ণ কিনা, বা বাংলাদেশে এই কাজটার প্রয়োজনীয়তা আছে কিনা, সেটা কি চেক হইলো? সবাই একটু যদি রেসপন্স করে। আমি এই যে র্যান্ডমলি একটা টপিক আমি আরেকটা পেপার থেকে নিয়ে সেটা আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বানাইলাম, এইটার কি তেমন একটা সাইন্টিফিক ভ্যালু আছে? সবার কি মনে হয়? আমরা একটু রেসপন্স করি। হ্যালো, কি মানে আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা কি মানে মিটিং এ আসি সবাই? আমি কোনো রেসপন্স পাচ্ছি না, সবাই কি মিটিং অন করে পাশে চলে গেছি? জি ভাই, আসি। আচ্ছা ঠিক আছে, তো এই যে মানে আমি বুঝলাম যে কেউ কেউ আছে, এখন এরকম যেন না হয় যে আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেলাম। সেই ক্ষেত্রে কিন্তু আমি মানে এই সার্টিফিকেটের প্ল্যানটা বাদ দিয়ে দিব, কারণ আমার তো ঠেকা পড়ে নেই বেসিক্যালি। ওকে, তো এখন এই যে আমি যে টপিকটা বললাম, তো এবার সবাই একটু রেসপন্স করেন যারা যারা আছেন, যে এই টপিকটা কি তেমন কোনো ভ্যালু থাকলো আমি এইভাবে যে আরেকটা স্টাডি দেখে যে সিলেক্ট করলাম? কি মনে হয় সবার? না। হ্যাঁ, সেটা না করে আমি যেমন এই যে হ্যাঁ, এই যে স্টাডিটা হয়েছে, এটা হয়েছে বেসিক্যালি কোথায়? চায়নাতে, তাই না? এখন চায়নার যে কনটেক্সট, চায়নার যে সমস্যাগুলা, ওদের ওখানে যে প্রবলেমে ওরা ভুগতেছে, আমি কিভাবে গ্যারান্টি মানে শিওর হলাম যে এই সেম প্রবলেম আমাদের দেশে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা ভুগবে? এটার কোনো গ্যারান্টি আছে? একদমই নাই। তো এই জন্য কি করতে হবে? আমার জানতে হবে যে আমার আমার যে প্রবলেমটা আমি যেটা নিয়ে কাজ করতে চাই সেটা আদৌ কোনো সাইন্টিফিক ভিত্তি আছে কিনা। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট টপিক সিলেকশনের সময়। তো এটা তখন আসবে যখন আমি পেপার পড়বো। তো আমি যখন পেপার পড়বো, একটা জিনিস আমি সবাইকে বলে রাখি, এটা করলে বেসিক্যালি আমরা মানে আমি যে একটা পদ্ধতি বললাম এটাও কিন্তু একটা পদ্ধতি। কেউ যদি মনে করে যে না আমি এত কষ্ট করে টপিক সিলেক্ট করব না, আমি আরেকটা স্টাডি থেকে মাইরে দিব, কোনো সমস্যা নাই, দিতে পারে। আমি কাউকে ফোর্স করব না, বা ওটা আমার এখতিয়ারে পড়ে না। বাট আমার যদি আমার মনে হয় যেটা, যে কেউ যদি অ্যাকচুয়ালি মানে সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন রাখতে চায় সাইন্টিফিক ফিল্ডে বা কোয়ালিটি পেপার, এখন কিন্তু পেপার সাবমিট করলে অ্যাকসেপ্ট হয়ে যায় না। হয়তো করোনার সময় হয়েছে, বাট এখন কিন্তু এটা হয় না, রিয়েলিটি চেঞ্জ হয়ে গেছে। তো একটা ব্যাপার আছে, এই যে ডিসকাশন সেকশনে লাস্টের দিকে হয় কি, একটা যে কোনো একটা স্টাডির ইউজুয়ালি লিমিটেশনসটা দিয়ে দেয়, ঠিক আছে? লিমিটেশনসটা মাঝে মাঝে মানে সচরাচর দেখা যায় যে ওরা লাস্টের দিকে দিয়ে দেয়। আর যদি নাও হয়, মানে এই স্টাডিটা যে ওরা করছে, সেই স্টাডিটার কোন কোন জিনিসগুলা ওদের মনে হয়েছে যে আরেকটু স্ট্রং হইতে পারতো। তো লিমিটেশন, স্ট্রেংথ অ্যান্ড লিমিটেশন, অর্থাৎ এই স্টাডিটা কেন বেটার, এই স্টাডিটা কেন মানে ভালো অন্যান্য প্রিভিয়াস স্টাডি গুলোর থেকে, অথবা আর পাশাপাশি এই স্টাডিটা আর কি কি করলে আরো ভালো হইতো, এই জিনিসটা পেপারে দিয়ে দেয়। 90% পেপারে এটা দিয়ে দেয়। তো আমরা যদি পেপার গুলা পড়ি, তো সেই ক্ষেত্রে যেমন এই যে এখানে একটা স্টাডি আছে, পার্সপেক্টিভ ইন সাইকিয়াট্রিক কেয়ার, এটা ওয়াইলির একটা পেপার, ভালো জার্নাল। এই যে বলতে বলতে চলে আসছে, তাই না? এই যে আমাদের যাই হোক, চলে আসছে এই 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 জিনিসই কিন্তু ডিপ্রেশন ইন বাংলাদেশ ইউনিভার্সিটি স্টুডেন্টস। এই যে এই একই জিনিস কিন্তু মানে বহুত হয়েছে অলরেডি বাংলাদেশে। মানে ডিপ্রেশন নিয়ে আমাদের এমন কিছু নাই আর বাদ রাখছে কেউ। মানে আমাদের মানে বাংলাদেশের রিসার্চাররা ডিপ্রেশন আর সুইসাইডাল আইডিয়েশন, এই দুইটা কোনো কিছুর মধ্যে আর বাদ রাখে নাই। তো সবাই হাতে পায়ে ধরবো, যা দয়া করে এই দুইটা জিনিসে আর যাওয়া দরকার নেই। মানে মাথা খারাপ করে দিছে ডিপ্রেশনের উপর। মানে এত পেপার খুঁজলে জার্নালের থেকে তো মনে হয় আমার পেপার বেশি ডিপ্রেশনের উপর। যাই হোক, বাংলাদেশে তো বাংলাদেশের জন্য এইসব স্টাডি না করাই বেটার। অ্যাকচুয়ালি যে প্রবলেম গুলা হচ্ছে সেগুলা নিয়ে যেন আমরা কাজ করি। এগুলা গেল সব হলো ইসের কথা। এখন আমরা শিখবো পেপার। আমি এতক্ষণ বলছি যে পেপার খুঁজবো, আমি কি একবারও বলছি পেপার গুলা কোথায় খুঁজবো? এই যে আমি এতক্ষণ গুগলে দেখাইলাম, এভাবে একটা একটা করে পেপার খোঁজা কি পসিবল? কি মনে হয় সবার? না ভাই। হ্যাঁ ভাই। ইয়েস, তো এর জন্য আমাদেরকে একটা ডাটাবেস দরকার। আমি যখন আমার খবর পড়ার জন্য বা কোনো একটা কিছু দেখার জন্য বা নিউজ জানার জন্য আমি কি করি? গুগলে যাই। বা বা আমি যখন ভিডিও দেখতে চাই, বিনোদন হোক বা শিখার হোক, আমি কি করি? ইউটিউবে চলে যাই। তেমনই আমার একটা ফিক্সড জায়গা লাগবে যেখানে আমি এই জিনিসটাই করব, মানে আমি ইমপ্লিমেন্ট করব।
আমার একটা ফিক্সড জায়গা দরকার যেখানে পেপারগুলো থাকবে। তো সেগুলাকে বলা হয় হলো লিটারেচার ডেটাবেস। ঠিক আছে? তো লিটারেচার ডেটাবেসে খুঁজলে আমি পাবো। তো এখন দুইটা লিটারেচার ডেটাবেস আমরা সচরাচর ইউজ করি, কারণ অন্যগুলা ফ্রি না। তো খুব ভালো যদি আমি এটা লিটারেচার মানে সবচেয়ে বেস্ট যেটা লিটারেচার ডাটাবেস আমি যদি বলতে চাই, সেটার নাম হলো ওয়েব অফ সায়েন্স। ঠিক আছে? ওয়েব অফ সায়েন্স এটা হলো একদম বেস্ট। এর থেকে ভালো কোনো ডাটাবেস হইতে পারে না। কিন্তু এটা ব্যবহার করতে টাকা লাগে। বছরে 70,000 টাকা লাগে। তো এটা আমাদের পক্ষে পসিবল না, $700 করে লাগে, 70 বা 80 হাজার টাকা। এটা আমরা ইউজ করব না। এখন প্রশ্ন হলো আমরা কি তাহলে পারবো না? হ্যাঁ পাবো, আমাদের জন্য ফ্রিতে ভালো দুইটা ডাটাবেস আছে। এই ডাটাবেস গুলাই এখন আমি দেখাবো। তো প্রথমটার নাম হলো পাবমেড, আর পরবর্তীটার নাম হলো গুগল স্কলার। ঠিক আছে? তো আমরা বেসিক্যালি, আমি পার্সোনালি এই দুটো ডাটাবেস ইউজ করি। এছাড়াও স্কোপাস আছে, তারপর হলো দোয়াজ আছে, ডিরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নালস। তারপর আমাদের জাহাঙ্গীরনগরের যে ইন্টারনেট সেটা দিয়ে জেস্টোর, এই জেস্টোরে ডিরেক্ট অ্যাক্সেস করা যায়, এটা আমার এই পাশ থেকে আসবে না। যেমন আমার এখানে কিন্তু ফ্রি অ্যাক্সেস নাই। কিন্তু যদি জাহাঙ্গীরনগরের মানে যে কোনো হল থেকেও যদি আমরা লগ ইন করি, যেমন আমি দেখছি চেক করে, তখন এখানে মাথার উপর লেখা থাকে যে অ্যাক্সেস প্রোভাইডেড বাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো যা আমাদের ক্যাম্পাসের ভিতর থেকে যে কোনো ইসে করলে এই জেস্টরটা ফ্রিতে পাওয়া যায়। কিন্তু এটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো সোর্স না সত্যি বলতে। আমি ইউজ করে দেখছি হলে থেকেই। তো এটা তেমন একটা আহামরি কিছু না। তো বেসিক্যালি পাবমেড ইউজ করলেই হয়ে যায়। আর গুগল স্কলারটা দিলাম যে অনেক সময় মানে হয় কি, গুগল স্কলারে লো কোয়ালিটি আর্টিকেল পাওয়া যায় বেসিক্যালি। তো কিন্তু পাবমেডে একটা সুবিধা কি, যে কোয়ালিটি গুলা যে ভালো, সেই যে আর্টিকেল গুলা শুধুমাত্র পাবমেডে থাকে। আমি ডকুমেন্টটা দিয়ে দিব, সেখানে লিঙ্ক দুইটা আছে। তো বেসিক্যালি এই পাবমেড নিয়ে আমাদের যত চিন্তা ভাবনা, এই গুগল স্কলার কিভাবে ব্যবহার করতে হয়, আমার এই যে ডকুমেন্ট যেটা আমি ক্রিয়েট করছি এটা অনেক পুরাতন লেকচার। এটা আমি আমার রিসার্চ টিমের জন্য ক্রিয়েট করছিলাম গত বছর। যদিও ওই টিম আর কিছু হয়নি, আগামাথা দাঁড়ায় নাই, যাই হোক, সেটা আমার ইস্যু না। তো এই যে এখানে গুগল স্কলারে কিভাবে কোন স্টেপ ইউজ করে, আমি এই যে স্টেপ 1 2 3 এই কয়টা স্টেপ ইউজ করলে যে আমি কিভাবে গুগল স্কলারে সার্চ দিতে পারি, আমি একদম ছবি সহ এক্সাম্পল দিয়ে দিছি। এটা ব্যবহার করে গুগল স্কলার থেকে ইজিলি, মানে যারা চায় তারা সেটা ব্যবহার করতে পারে। আমি গুগল স্কলার আজকে দেখাবো না। গুগল স্কলার বেসিক্যালি গুগলেরই একটা ওই যে পেপার ভার্সন যেটা, সেটা এই ডকুমেন্ট আমি দিয়ে দিব, সেখানে থাকবে। তো আমাদের মেইন কনসার্নটা হলো পাবমেড নিয়ে। ঠিক আছে? এই পাবমেডই মেইনলি আমরা ইউজ করব। এখন আমি পাবমেড নিয়ে কিছু কথা বলবো, যে পাবমেডটা বেসিক্যালি কি। পাবমেড হলো এই যে আমি একটু আগে বললাম এনআইএইচ, এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, তাই তো, এই যে আমেরিকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়, ওরা বেসিক্যালি এই জিনিসটা ডেভেলপ করছে। পাবমেড, ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন। এখানে মেনলি আমরা মানে হেলথ সায়েন্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড যে পেপার গুলা, সেগুলো আমরা এখানে ইজিলি পাবো। তো পাবমেডে অ্যাক্সেস করলে আমরা এখানে প্রায় মানে বায়োলজিক্যাল সায়েন্সের প্রায় সব পেপারই পাবো। আর একটা জিনিস, অনেক এখানে সার্চ দিলে আমি যেই পরিমাণ পেপার পাবো তার থেকে বেশি পেপার পাবো আমি গুগল স্কলারে সার্চ দিলে। কিন্তু গুগল স্কলারের যে প্রবলেম সেটা হলো, এখন প্রবলেম যেটা সেটা হলো এই যে গুগল স্কলার যেটা এখানে হয় কি, দেখা যায় যে আচ্ছা তার আগে একটা জিনিস বলি। দুনিয়ার সব জার্নাল কি পেপার দেওয়া যাবে? সব জার্নালে পেপার পাবলিশ করে কি লাভ আছে? আমরা কি জানি বলতো, তোরা কি জানিস? মানে আপনারা যারা আছেন এখানে, সরি, কাইন্ডলি আপনারা বলেন, আপনারা কি জানেন দুনিয়ার সব জার্নালে কি পেপার দেওয়া যাবে, বা সব জার্নাল কি গ্রহণযোগ্য? না ভাই। তো একটা জি না। জার্নাল, হ্যাঁ, এখন যেই জার্নাল, অনেক জার্নাল আছে যারা টাকার বিনিময়ে পেপার করে দেয়, কিন্তু এগুলার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই। এখানে পাবলিশ করে কোনো লাভ নেই এখানে। ইভেন আমি এরকমও দেখছি, সস্তা একটা জার্নাল আছে না, আইসিজেই অথবা ICJSR, ফেসবুকে অ্যাড আসে, $30 মানে 3,000 টাকা দিলে ওরা পেপার করে দিবে। কিন্তু ওসব জায়গায় পাবলিশ করে কোনো লাভ নেই। একটা জার্নাল ক্রেডিবল কিনা এটা কখন বুঝবো? দুইটা ইন্ডেক্স দিয়ে, মানে দুইটা জায়গা যদি আমি পাই সেক্ষেত্রে। একটা হলো সীমাগো, মানে প্রথম, আচ্ছা বা সবচেয়ে রিলায়েবল যেটা সেটা আগে বলি। সেটা হলো কি বলে ওটাকে, স্কোপাস। ঠিক আছে? স্কোপাস। স্কোপাস কি জিনিস? এটা হলো এলসিভিআর বা সায়েন্স ডিরেক্ট যারা, তাদের ডেভেলপ করা একটা লিস্ট। এখানে প্রায় কত হাজার, এখানে 40,000-এর মতো জার্নাল, এই যে 47,941 জার্নাল, 41টা জার্নাল আছে। এইটুকু শিওর থাকতে হবে যে এর বাইরে যে কোনো জার্নাল আমরা অত পাত্তা দিব না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এই স্কোপাসে যে 47,941টা জার্নাল আছে,
বেসিক্যালি আমরা এদেরই পাত্তা দিব, এর বাইরে অন্য জার্নালগুলো আমরা তেমন গুনবো না। ঠিক আছে। আর আরেকটা আছে স্কোপাসেরই মতো, সেটা হলো সীমাগো। এই সীমাগো বেসিক্যালি জার্নাল আর কি দেখে, এখানেও সার্চ দিলে আমরা জার্নালের ইটি দিয়ে সার্চ দিয়ে আমরা দেখতে পারি যে জার্নালটা এখানে আছে কিনা। যেমন আমি একটা জার্নাল বলি, হেলথ সায়েন্স রিপোর্টস, খুবই প্রেস্টিজিয়াস একটা জার্নাল। মানে এটা বলতেছি কারণ জার্নালটার সাথে আমার একটু ভালো বন্ডিং আছে, কারণ কিছুদিন আগেও এখানে আমার একটা পেপার হয়েছে, এজন্য। হেলথ সায়েন্স রিপোর্টস, এটা হলো ওয়াইলি বা উইলি যাই বলে, ওয়াইলির একটা জার্নাল। তো আমি যখন এটা সার্চ দিলাম, এইটা কিন্তু এখানে আসলো, ঠিক আছে। এখন আমি একটা জার্নাল যদি দেখাই, ক্যামব্রিজ প্রিজম, এই যে ক্যামব্রিজ প্রিজম, এই জিনিসটা যদি বলি যে ক্যামব্রিজ যে জিনিসটা, এটা খুব ভালো একটা না? ক্যামব্রিজ ইউনিভার্সিটি কি টপ একটা ইউনিভার্সিটি না? জি। এখন ওদের যে জার্নালটা, এটা কি মনে হচ্ছে, এটা কি মানে এটা খুব ভালো একটা জার্নাল হওয়ার কথা না? কি এখানে আসছে ক্যামব্রিজ প্রিজম জার্নালটা? এটা কি স্কোপাস জি ভাই ইন্ডেক্স? আসছে। কই আসছে? আমি যখন সার্চ দিছি, এখানে কি লিখছে? ও, এখানে লিখছে হলো নো সোর্সেস ওয়ার ফাউন্ড, অর্থাৎ এই নামটা, এই জার্নালের নামটা স্কোপাস ইন্ডেক্স না। এটা অবশ্যই একটা জার্নাল, এটা অবশ্যই একটা জার্নাল, কিন্তু সেই জার্নালটা স্কোপাস ইন্ডেক্সড না। ঠিক আছে। তো তাহলে যতই আমি সুনাম দেখি না কেন, যেখানে সেখানে ভালো ভালো জার্নাল দেখি না কেন, জার্নাল যদি স্কোপাস ইন্ডেক্স না হয়, সেটা নিয়ে আমার অ্যাকচুয়ালি ম্যাটার করে না। স্কোপাস ছাড়া অনেক জার্নাল, অসংখ্য জার্নাল আছে এইখানে, মানে হাবি জাবি জার্নালের অভাব নাই। বিশেষ করে ইন্ডিয়াতে এত জার্নাল আছে। মানে ইন্ডিয়ান জার্নাল অফ হাবি জাবি যদি আমি সার্চ দিই, অনেক কিছু আসবে। মানে এখানে এই যে ইন্ডিয়ান জার্নাল অফ পাবলিক হেলথ অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুব নিম্নমানের একটা জার্নাল, তাই না? এটা কিন্তু স্কোপাস ইন্ডেক্স না, এটা আমি দেখেই বলতে পারলাম। এটা কিন্তু স্কোপাস ইন্ডেক্স না, এটা ফালতু জার্নাল। তো ইন্ডিয়ার তো অনেক এরকম, ইন্ডিয়ানদের অনেক জার্নাল এরকম আছে। তো এই জার্নালগুলো পেপার করে আমাদের লাভ নেই। ঠিক আছে। এই যে এইসব জার্নালে পেপার করে লাভ নাই। তো যখন একটা জার্নালে সাবমিট করব, তার আগে আমি এই যে এখানে স্কোপাস, এখানে সার্চ দিব। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। আর আরেকটা কথা, মিটিং যদি শেষ হয় সবাই আবার এই লিঙ্কে জয়েন করবেন কষ্ট করে, কারণ আমাদের ফ্রি ভার্সন হওয়ায় আমাদের বারবারই হতে হবে, ঠিক আছে। তো যে কোনো জার্নাল সার্চ দিয়ে আমি চেক করে নিব স্কোপাস। এখন আমি যখন পেপার খুঁজবো, তাহলে আমি কি স্কোপাস ইন্ডেক্স না এরকম জার্নাল পেপার নিব আমার কাজের জন্য? নেওয়া কি উচিত হবে? না। ইয়েস। তো আমার তাহলে এখন প্রশ্ন হলো, আমি যখন সার্চ দিব, আমি বারবার কি এই যে চেক করব যে আমার জার্নালটা স্কোপাস ইন্ডেক্স কিনা? বা আমি যেই জার্নাল থেকে, মানে আমি যেই পেপারটা নিচ্ছি, ওটা কোনো না কোনো জার্নালে তো পাবলিশ হয়েছে, সেই জার্নালটা স্কোপাস ইন্ডেক্স কিনা, এটা আমি কি বারবার যে চেক করব পেপার খোঁজার আগে? এটা তো প্রবলেম হবে না? এই জি ভাই। প্রবলেমটার একটা সলিউশন আছে, সেটা হলো পাবমেড। পাবমেডে স্কোপাস ইন্ডেক্স না এরকম জার্নাল আসার প্রবাবিলিটি 0.01%। ঠিক আছে। তো পাবমেডে যখন আমি কোনো কিছু সার্চ দিব, যে পেপার গুলা পাবো, আমি প্রায় 99.99% নিশ্চিন্তে আমি ওগুলা ইউজ করতে পারি। ঠিক আছে। তো এইটার একটা সলিউশন হলো পাবমেড। আর গুগল স্কলার ইউজ করলে কিন্তু আবার এই সুবিধাটা নাই। ওখানে অনেক পেপার আসবে, আমি জানি না এগুলা কোন না কোন জার্নালের। সেই ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যায়। ওকে। তো কারণ কি, দেখা যায় সব নিম্নমানের জার্নালে অনেক আলতু ফালতু রিসার্চ পাবলিশ হয়, ওটা যদি আমি সাইড করে রাখি, পরবর্তীতে দেখা গেল যে আমার পুরো পেপারই রিট্রাক্ট হয়ে গেল ওদের জন্য। তো এগুলা গেল, এখন আমরা শিখি কিভাবে পাবমেডটা ব্যবহার করতে হয়। তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, কিওয়ার্ডস আর বুলিয়ান অপারেটর। ঠিক আছে। কিওয়ার্ডস কি বুঝি আমরা? কিছু, যেমন আমরা কিওয়ার্ডস বলতে বুঝি এমন যেমন আমরা একটা আর্টিকেল যদি পড়ি, আর্টিকেল না সরি, আমরা একটা প্যারাগ্রাফ যদি পড়ি, যে কোনো একটা প্যারাগ্রাফ, ওইখানে সবসময় কিছু ওয়ার্ড থাকে না যেটা আমাদের মেইন মানে অ্যাট্রাকশন তৈরি করে। যেমন আমি যদি ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা আর্টিকেল লিখি, তো ওখানে কিওয়ার্ডস কি হবে? ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল পলিউশন, তারপর কি গ্লোবাল ওয়ার্মিং, হিট স্ট্রেস, তাই না, টেম্পারেচার, অথবা গ্রিন হাউস এফেক্ট, এই জিনিসগুলো কি কিওয়ার্ডস হবে না? আমি যদি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোনো আর্টিকেল লিখি, মানে যেই জি। ওয়ার্ডগুলো আমার, মানে একটা আলাদা, মানে যেই ওয়ার্ডগুলো, মানে আমি যদি আলাদা করে ফেলতে পারি কোন একটা লেখা থেকে, সেইটা আমার মোটামুটি যে জিনিসটা কি নিয়ে ডিসকাশন হচ্ছে সেটা আলাদা করতে আমাকে হেল্প করে। সেই ওয়ার্ড গুলোকে আমরা কিওয়ার্ড বলি। তো কিওয়ার্ড জিনিসটা লিটারেচার রিভিউ, জার্নাল বা পেপার, এই ধরনের জিনিসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট।
আর বুলিয়ান অপারেটর জিনিসটা হলো আমরা ছোটকালে, ছোটকাল বলবো না, আমরা ইন্টারে যে আইসিটি পড়ছিলাম সেখানে যে আমাদের অ্যান্ড, অর আর নট অপারেটর আমরা ইউজ করছি না। তো অ্যান্ড মানে কি? এটা হলো ওয়ার্ডকে কানেক্ট করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। আর ম্যান্ডেটরি প্রেজেন্স ইজ রিকোয়ার্ড, অর্থাৎ আমি যদি বলি যে রহিম অ্যান্ড করিম, এটা দিয়ে কি বোঝায়? রহিম অথবা করিম, নাকি রহিম এবং করিম? কয়জনের থাকতে হবে এখানে? দুইজনই। ইয়েস, দুইজনের থাকতে হবে। আর কারণ অ্যান্ড হলো যে সেটের ইন্টারসেকশন, ঠিক আছে। ওটাকে কি বলে, ক্যাপ না কাপ? ওটাকে ক্যাপ বলে না, উল্টা যেটা। ইন্টারসেকশনকে কি ক্যাপ বলে না? মনে হয় আমাদের মনে হয় ক্যাপ বলতো, মানে আমাদের যে প্রচলিত ভাষা ক্যাপ আর কাপ, এটা ঠিক না, ইন্টারসেকশন আর ইউনিয়ন। তো ইন্টারসেকশন যেটা, উল্টা যেটা, এই যে, এটা হলো অ্যান্ড, ঠিক আছে। আর অর হলো এই যে এটা, ইউনিয়ন, এটা হলো অর। আর এই যে ইন্টারসেকশন যেটা, সেটা হলো অ্যান্ড। এখন এই জিনিসটা কেন বললাম, কারণ এটা একটা আলাদা গুরুত্ব আছে। এই অ্যান্ড আর অর অপারেটরের আমরা দরকার, আর নট মানে কি না, সরাসরি বাদ দিয়ে দেওয়া। এই জিনিসগুলা কেন লাগবে সেগুলো আমরা জানবো। আর এটা হলো ব্র্যাকেট, ঠিক আছে, এটা হলো ফার্স্ট ব্র্যাকেট। এই জিনিসগুলো আমাদের দরকার। এখন আমি যে একটু আগে একটা কথা বললাম যে আমি যদি দেখতে চাই যে স্মার্টফোনের সাথে কিডনির, স্মার্টফোন ব্যবহারের সাথে কিডনির রোগের কোনো সম্পর্ক আছে কিনা, সেক্ষেত্রে আমি কি করব? আমি স্মার্টফোন আর কিডনি নিয়ে দেখব। এখন আমি যদি দেখতে চাই যে আমার যে কোয়েশ্চেনটা, রিসার্চ কোয়েশ্চেনটা আগে আমাকে ফিক্স করতে হবে। আমি যে এটা দেখলাম, এখানে কোয়েশ্চেনটা কি হবে কেউ বলতে পারবে? আমার যে প্রবলেমটা, সেখানে রিসার্চ কোয়েশ্চেনটা কি? এই যে আমি যে বললাম যে, আমি তো আগে বলছিলাম কিন্তু যে স্মার্টফোন ব্যবহার করলে কিডনির ক্ষতি হয় কিনা, এটা কি আমার রিসার্চ কোশ্চেন না? এটাকে আমি কি বলতে পারি ইংরেজিতে? মানে যে কোনো একটা রিসার্চ করার আগে আমাদের একটা রিসার্চ কোশ্চেন ফর্মুলেট করতে হয়। তো এটা কেউ বলতে পারবে? উম আচ্ছা ঠিক আছে, যেহেতু কেউ বলতেছে না, তো আমাদের কোশ্চেনটা হইলো, যেহেতু আমরা রিসার্চ করবো, একটা রিসার্চ কোশ্চেন লাগবে। তো যেহেতু আমরা কিডনির সাথে স্মার্টফোন ব্যবহারের কিডনির উপর যে ক্ষতিকর প্রভাব বা কোনো প্রভাব পড়ে কিনা সেটা জানতে চাই। তো আমাদের রিসার্চ কোশ্চেনটা হলো, ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন, ঠিক আছে, ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন বিটুইন স্মার্টফোন ইউজ অ্যান্ড কিডনি প্রবলেম? অথবা যে এরকম প্রশ্ন করতে পারি যে, ডাজ স্মার্টফোন, সরি, ডু স্মার্টফোনস হ্যাভ এনি নেগেটিভ এফেক্ট অন আওয়ার কিডনি? ঠিক আছে, যেভাবে করি প্রশ্নটা এরকম। এখন আমার এখানে সমস্যা আর হলো আউটকাম, তো এখানে কয়টা কনসেপ্ট আছে আমার এই প্রশ্নটাতে? কে বলতে পারবে? আমি যে কোশ্চেনটা রাখলাম, রিসার্চ কোশ্চেন, এখানে কয়টা বড় কনসেপ্ট আছে? তো আমাদের হলো বড় বড় দুইটা কনসেপ্ট আছে, সেই দুইটা কনসেপ্ট কি? একটা হলো স্মার্টফোন, আর একটা হলো এই কিডনি। এই কিডনি প্রবলেম দেখবো আর স্মার্টফোন দেখবো। তো প্রথম সবচেয়ে সহজ উপায় হলো, এখন আমি যে প্রশ্ন করলাম একটু আগে, আমি যে অপারেটর দেখলাম অ্যান্ড অর নট, এই দুইটার মাঝখানে কি বসবে? কে বলতে পারবে? অ্যান্ড বসবে নাকি অর বসবে? এন্ড। ইয়াস, এই দুইটার মাঝখানে অ্যান্ড বসবে, কারণ আমার এই দুইটা ওয়ার্ডই থাকা লাগবে। এই যে খেয়াল করে দেখি, এখানে এই যে আমি সার্চ দিলাম, 257টা পেপার আসলো। আগে আমাদের বুঝতে হবে ইন্টারফেসটা কিভাবে কাজ করে। তা আমি সার্চ দিছি, ভালো কথা, এখানে 257টা রেজাল্ট আসছে। তার মানে এই সার্চের জন্য 257টা পেপার পাওয়া গেছে, ঠিক আছে। এই পাশে হলো এই সাল দেওয়া, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে না, এগুলা হলো সব সাল, মানে ফিল্টার করা যায় 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত পেপার গুলা এখানে আছে। আমি চাইলে এটা কমাই, আমি যদি এটা কমাই দিই, খেয়াল করি, সেক্ষেত্রে কি হয়ে গেল, 2018 সাল থেকে 2025 পর্যন্ত পেপার গুলা শুধুমাত্র আসবে। আবার যদি আমি এটা টেনে বাড়াই দিই, সেক্ষেত্রে আমার সবগুলো আসবে। এখন এখানে যে জিনিসগুলো আসছে এগুলা হলো পেপার, ঠিক আছে, পেপার এগুলা টাইটেল। এখন এই এইটা হলো অথরের নাম, ঠিক আছে। পেপারের ঠিক নিচে যেটা দেওয়া, এটা হলো অথরের নাম, এটা হলো লাস্ট নেম, আর এই দুটা হলো ফার্স্ট নেম, প্রথম অক্ষর। আর এই যে, আর এখানে যে লেখাটা ফ্রি পিএমসি আর্টিকেল, ঠিক আছে, এটা ফ্রি পিএমসি আর্টিকেল মানে হলো এই যে পাবমেড, ওদের কাছে এটা ফ্রিতে অ্যাক্সেস আছে, এই পেপারটা ওদের কাছে আছে। আর এখানে যেমন নাই, তার মানে এই পেপারটার ফ্রিতে অ্যাক্সেস ওরা দিতে পারবে না, ওরা শুধুমাত্র পেপারটা সম্পর্কে একটা ওভারঅল দিতে পারবে।
তো সব পেপার কিন্তু চাইলেই ডাউনলোড করা যায় না বা নামানো যায় না, সে পেপারটার ওপেন অ্যাক্সেস হইতে হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন এই যে এটা কিন্তু একটা ওপেন অ্যাক্সেস আর্টিকেল, ফ্রি আর্টিকেল। এখন প্রশ্ন হলো, তাহলে আমি কি তাহলে ফ্রি আর্টিকেল যেগুলো না সেগুলাকে আমি পড়তে পারবো না? তো এটার উত্তর আছে যে সেই আর্টিকেলটা যদি 2020 সাল হয়, 20 সাল বা এর আগের হয়, তখন আমি পড়তে পারবো। ঠিক আছে, এটা পড়তে পারবো। যেমন এই আর্টিকেলটা হলো, এখানে লেখা 2018, ঠিক আছে, এটা 2018 সালের আর্টিকেল, তাহলে আমি এটা পড়তে পারি। কিভাবে পারবো? এই যে কোনো একটা আর্টিকেলে ডিওআই বলে একটা জিনিস আছে। ডিওআই মানে হলো ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। যে প্রতিটা যে আর্টিকেল, এগুলা তো ডিজিটাল বস্তু, এগুলাকে আইডেন্টিফাই করার জন্য একটা ইউনিক আইডি লাগবে। এই ডিওআইটা যদি আমি কপি করি, ঠিক আছে, কপি করে নিলাম। এরপর আমার একটা ওয়েবসাইট আছে সাই হাব। কি রে, সাই হাব ডাউন হয়ে গেছে? আসলে এটা ইলিগাল ওয়েবসাইট, তো এটা ডাউনের উপরই থাকে, প্যারা নেই। এটার অনেকগুলা প্রক্সি আছে। এই যে sciHub.gg, এটা কাজ করতেছে, ঠিক আছে। তো এই যে sciHub যেটা, আমি এখানে ওই ডিওআইটা পেস্ট করে যদি আমি ওপেন চাপ দেই, এই যে আমার আর্টিকেলটা কিন্তু চলে আসলো। কি আসে নাই? এই লিঙ্কে আবার প্রবলেম হয়েছে। না না, আর্টিকেলটা আসবে, ওয়েট, ওদের কাছে আছে। কি হলো? ওয়েবসাইটটা প্রবলেম করতেছে। এই যে ওদের কাছে কিন্তু আর্টিকেলটা আছে, ঠিক আছে। তো এই যে সাইহাব যে ওয়েবসাইট, এটা কিন্তু আমার দরকারি একটা ওয়েবসাইট। আমি যে কোনো আর্টিকেল যদি 2020 সালের আগে হয়, 20 অথবা আগে 20 সালেরও কিছু আর্টিকেল হয়, তো আমি কিন্তু ওই জিনিসটা পড়তে পারবো এটা সাইহাব দিয়ে। তো এই যে এটা যে লিঙ্কটা, আহ এই সাইহাবের যে নতুন লিঙ্কটা, এটা আমি দিয়ে দিলাম, sciHub.rn। আমি নিজেই ভুলে গেছি অনেকদিন ধরে, কারণ সাইহাব হলো একটা ওয়েবসাইট, তো ওরা সবসময় এটাকে ব্লক করতে থাকে। তো দেখা যায় যে সব লিঙ্ক সবসময় কাজ করে না, এজন্য একটু গুগল করে খুঁজলে পাওয়া যাবে। sciHub.rn, ঠিক আছে, এটা আমি অ্যাড করে দিচ্ছি। ডান। ঠিক আছে, তো এই আর্টিকেলটা এটা পড়া উপায়। আর যেসব আর্টিকেল ফ্রিতে আছে সেখানে খুবই ইজি, এখানে চাপ দিব, দেওয়ার পর এই যে ওরা ফ্রি ফুল টেক্সট এটা দিয়ে দিছে। এখানে চাপ দিলে কিন্তু আমরা ওই আর্টিকেলটা, এই যে তারপর এখানে এখানে পড়তে পারবো অনলাইনে। আর যদি ওদের ওয়েবসাইটে মানে যেই জার্নালটা সেখানে দেখতে চাই, তাহলে এটাই চাপ দিব। এটাই চাপ দিলে ওই যে জার্নালটা যেখানে পাবলিশ হয়েছে আর্টিকেলটা সেখানে নিয়ে যাবে। আর যদি মনে হয় যে না এখানেই পিডিএফ দেখবো, তাহলে এই ডাউনলোড পিডিএফ বাটনটা ক্লিক করব। তখন আমাকে আমার ক্রোমে ওরা একটা দেখাবে, এই আর্টিকেলটা লোড করে এটা আমাকে দেখাবে। এটা কি ওয়াইলির? হ্যাঁ, এটা ওয়াইলির একটা জার্নাল। কি নাম এটার? বিজেইউ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন নিউরোলজি। এই যে খেয়াল করে দেখি, এক্ষেত্রে কিন্তু এখানে এই যে এই পেপারটা কিন্তু আমি পেয়ে গেলাম, তাই না? এটা ফ্রি, ফ্রি যেহেতু ছিল, তাই কিন্তু এটা পাওয়া গেছে। এখন এইভাবে করে করে আমরা পেপার খুঁজতে পারি। আর এগুলা তো গেল একদম বেসিক নর্মাল জিনিস। কিন্তু সবচেয়ে বেটার প্র্যাকটিস হলো একটা সার্চ স্ট্র্যাটেজি বিল্ড করে নেওয়া। সার্চ স্ট্র্যাটেজি জিনিসটা কি সেটা বিল্ড করাই আর কি আমাদের শিখতে হবে। আমার মনে হচ্ছে না আমরা ম্যাথ টার্ম আজকে শিখতে পারবো, আমি নোটটা দিয়ে দিব। আর ওখানে একটা ভিডিও লিংক থাকবে। তো ম্যাথ টার্মটা আমার মনে হয় না আমার শেখানোর সময় হবে। এই যে ম্যাথ টার্মটা আর কি অনেক অ্যাডভান্স সার্চিং। এটা বেসিক্যালি আমি ইউজ করি, আমি না মানে ম্যাক্সিমাম রিসার্চার এটা ইউজ করে। তো এই যেখানে যে সার্চ না, আমি একটু আগে যা যা দেখাইলাম ওগুলার থেকে এই জিনিসটা হাজার গুণ বেশি এফেক্টিভ। এই যে আমি যদি এইভাবে সার্চ দিই, ঠিক আছে, আমি যদি এইভাবে সার্চ দেই, আমার রেজাল্ট ছোট হয়ে, খেয়াল করে দেখি, আমার রেজাল্ট ছোট হয়ে আসবে, আমি দেখতে পারবো। আর আমার আরো বেশি অ্যাকুরেট পেপার আসবে। তো ম্যাথ টার্মটা আসলে আমার মনে হয় না শেখানোর সময় হবে আজকে। এই যে এখানে যদি আমি দেখি, তো ম্যাথ টার্মটা আমি এখানে নোটটা দিয়ে দিব। এই নোট দেখে এই যে মাথার উপর একটা লিংক দেওয়া আছে, এই ভিডিওটা ফলো করলে, এটা হার্ভার্ড ইউনিভার্সিটির আর কি, ওয়েলস, সরি হার্ভার্ড বলে জন হপকিন্সের। এই ভিডিওটা ফলো করলে
পুরো ম্যাথস টার্মটা বোঝা যাবে। ঠিক আছে, আমি নোটটা দিয়ে দিব। আর বেসিক যে সার্চিংটা সেটা আমি শিখাচ্ছি। আমি নোট দুটাই দিয়ে দিব ইনশাল্লাহ। তো বেসিক সার্চের জন্য আমাদের একটা সার্চ স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে। আমরা এই যে এটা খেয়াল করি, সবার আগে আমাদের প্রয়োজন হলো একটা রিসার্চ কোয়েশ্চেন। তো আমি একটা রিসার্চ কোয়েশ্চেন দিছি যে আর স্মার্টফোনস রেসপন্সিবল ফর ইনক্রিজিং হাইপারটেনশন অ্যামং দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস। আমার এখানে কনসেপ্ট কয়টা, কে বলতে পারবে? আমার যে রিসার্চ কোয়েশ্চেন এখানে কনসেপ্ট কয়টা? ভাই তিনটা। কি কি? স্মার্টফোন, হাইপারটেনশন, তিনটা। হুম, স্মার্টফোন, হাইপারটেনশন আর ভার্সিটি স্টুডেন্টস। ইয়েস, একদম অ্যাকুরেট। এই তিনটা হলো আমার বড় বড় কনসেপ্ট। এখানে স্মার্টফোনটা কি প্রবলেম হিসাবে দেখা হচ্ছে নাকি প্রবলেম, মানে এটা এক্সপোজার? এটা কি প্রবলেম নাকি এক্সপোজার? ভাই কি মনে হয়? এক্সপোজার। ইয়েস, এটা হলো এক্সপোজার। আর হাইপারটেনশনটা কি, প্রবলেম বা আউটকাম না? মানে জি। প্রবলেম বা আউটকাম, এই এক্সপোজারের জন্য এই প্রবলেম বা আউটকাম আসতে পারে। আর কারা এফেক্টেড হচ্ছে মানে আমার রিসার্চ কোশ্চেনে? ভার্সিটি স্টুডেন্টস। তো এদের বলবো হলো আমরা টার্গেট পপুলেশন। ঠিক আছে, এদেরকে বলা হবে টার্গেট পপুলেশন। যে কোনো একটা ভালো রিসার্চ কোয়েশ্চেন ডেভেলপ করার জন্য আমাদের একটা ফরম্যাট আছে, এটার নাম হলো পিকো, PICO। ঠিক আছে, এই পিকো ফরম্যাট, পিকো মানে কি? পিতে হলো পপুলেশন, আইতে হলো ইন্টারভেনশন, আহ সিতে হলো কি রে, সিতে কি, ওতে আউটকাম, আর সিতে হইলো কি রে? আমি তো ভুলে গেলাম, আচ্ছা ওয়েট সার্চ দিয়ে দেখি। এই যে কম্প্যারিজন, ঠিক আছে, কম্প্যারিজন অর কন্ট্রোল। এই যে সিতে হলো কম্প্যারিজন অর কন্ট্রোল, অর্থাৎ আমি এই জিনিসটা কার সাথে তুলনা করব। আচ্ছা আমি খুব বেসিক একটা কথা বলি, আমি যদি এই এই রিসার্চ কোশ্চেনটা দেখতে চাই যে স্মার্টফোন ব্যবহার করতেছে যারা, যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা, ওরা কি হাইপার টেনশনে ভুগতেছে কিনা। এখন আমি বুঝলাম যে যারা স্মার্টফোন ব্যবহার করে আর হাইপার টেনশনে ভুগে যে স্টুডেন্টরা, এটা তো আমার স্টাডি পপুলেশন। এখন আমি কাদের সাথে কম্পেয়ার করব এটা দেখার জন্য, যে সকল ইউনিভার্সিটি স্টুডেন্ট স্মার্টফোন ব্যবহার করে না তাদের সাথে যদি আমি কম্পেয়ার করি যে যারা স্মার্টফোন ব্যবহার করে, যে এদের মধ্যে কোন গ্রুপে হাইপারটেনশন বেশি, তাহলে কি আমার কাজ হয়ে যাবে না? কি মনে হয়? তাহলে আমি যদি জানতে চাই যে হাইপারটেনশন স্মার্টফোনের সাথে সম্পর্ক আছে কিনা, তাহলে যারা স্মার্টফোন ব্যবহার করে না তাদেরকে আমার নিতে হবে না? তাদেরটা নিতে হবে, তাদের সাথে যারা করে না তাদের করে, যারা আর করে না যারা হ্যাঁ, দুজনকে মানে নিতে হবে। দুজনকে তো নিতে হবে, তাই না? কিন্তু তুলনা করব কাদের সাথে? মানে যারা ব্যবহার করে তাদের মধ্যে তো হাইপারটেনশন আছে আমি জানি, আমি এখন জানতে চাই যে এই স্মার্টফোনের জন্যই হচ্ছে কিনা। তো নিব কাদের, মানে কম্পেয়ার করার যারা জন্য? যারা স্মার্টফোন ব্যবহার করে না। নন ইউজার। ইয়াস, নন ইউজার, অথবা মানে আদর্শ পরিমাণের তুলনায়, মানে ওই যে এক্সেসিভ ইউজ করে না, স্বাভাবিক ব্যবহার করে। স্মার্টফোন ব্যবহার করে না এরকম কারো তো এখন পাওয়া সম্ভব না, বাট মানে স্মার্টফোন খুবই কম ব্যবহার করে এরকম জন, আর যারা অনেক বেশি স্মার্টফোন এক্সেসিভ ইউজ করে তাদের, এই দুইটা গ্রুপের মধ্যে তো কম্পেয়ার করতে হবে। তাহলে কন্ট্রোল গ্রুপ হলো এখানে যারা মানে স্মার্টফোন কম ইউজ করে, অথবা এটা। তো সি মানে হলো ওই যে কন্ট্রোল বা কম্পেয়ার গ্রুপ। ঠিক আছে, এই পিকো থাকলে আমি একটা ভালো রিসার্চ কোশ্চেন ফর্মুলেট করতে পারবো। এটাকে পিকো ফ্রেমওয়ার্ক বলে। তো পি তে হলো কি, পপুলেশন, এখানে পপুলেশন ইউনিভার্সিটি স্টুডেন্টস। আই তে হলো ইন্টারভেনশন, ইন্টারভেনশনটাও কি বেসিক্যালি আমি যে স্টাডিটা ডিজাইন করছি সেটা ইন্টারভেনশন হতে পারে বা এক্সপোজার হতে পারে, এখানে এক্সপোজার হলো স্মার্টফোন। ঠিক আছে, আর সি তে হলো কম্পেয়ার বা কন্ট্রোল, তো কন্ট্রোল হলো যারা স্মার্টফোন কম ব্যবহার করে। আর ওতে হলো আউটকাম, আউটকামটা হলো আমার হাইপারটেনশন। তো এইভাবে আমি একটা রিসার্চ কোশ্চেন ডেভেলপ করব, তারপরে আমি কনসেপ্ট গুলো আলাদা করব। এরপর আমার প্রথম কাজ হবে কনসেপ্ট গুলো আলাদা লিখে ফেলা। ঠিক আছে, কনসেপ্ট ওয়ান, কনসেপ্ট টু, কনসেপ্ট থ্রি, আমি কি এখানে লিখছি কনসেপ্ট গুলা? আমি কিন্তু আলাদা করে লিখলাম। এখন এখন আমার একটা প্রশ্ন, যে আমার একটা পেপার যদি থাকে যে যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের মধ্যে হাইপারটেনশনের প্রবলেম, অথবা আমার আরেকটা পেপার আছে যারা সেলুলার ফোন ব্যবহার করে বা সেল ফোন ব্যবহার করে তাদের মধ্যে স্মার্টফোনের প্রবলেম, তা আমি কি ওই পেপারটা বাদ দিয়ে দিব? কি মনে হয়? প্রশ্ন বুঝিনি। আমাকে ওটা ইনক্লুড করতে হবে না?
ওই পেপারটা যেটা লিখছে যে সেলফোন। ভাই জি প্রশ্নটা ভাই। বুঝতে পারি না আরেকবার। প্রশ্নটা হলো, আমি খুঁজতেছি পেপার যে স্মার্টফোন ব্যবহার যারা করে তাদের মধ্যে হাইপার টেনশন বাড়ে কিনা। ঠিক আছে, এখন আমি যদি একটা পেপার পাই যে যারা সেলফোন ব্যবহার করে তাদের মধ্যে হাইপার টেনশন আছে, তাহলে আমার রিসার্চের সাথে কি ওই পেপারটা সম্পর্ক আছে কি নাই? আছে। জি ভাই। আছে, কারণ ওখানে কিন্তু যে সেলফোন বলছে ওয়ার্ডটা আলাদা বলছে, কিন্তু আমার উদ্দেশ্য তো একই, তাই না? আমার স্মার্টফোনটাই তো ওরা দেখছে, স্মার্টফোনের বদলে ওখানে সেলফোন ব্যবহার করছে। বা যদি কেউ মোবাইল ফোন বলে, বলতেই পারে, বা ডিজিটাল ফোন বলে, বা কর্ডলেস বলে, এগুলো হলো সব, বা অ্যান্ড্রয়েড বলে, এই সব হলো সিমিলার ওয়ার্ড। তো আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই স্মার্টফোনের এগেনস্টে কি কি ওয়ার্ড থাকলে আমার পেপারটা অ্যাকসেপ্টেড হবে। যেমন আমি যদি বলি যে আমি একটা স্টাডি পাইছি যে রেডিও যারা কানের কাছে নিয়ে শোনে তাদের এই হাইপার টেনশনের প্রবলেম হয়। রেডিওর বিকিরণ থেকে কানের কাছে প্রবলেম, মানে কানের কাছে শুনলে এক্সপোজড হলে, রেডিওর বিকিরণে এক্সপোজড হলে, মানে ওয়েভে এক্সপোজড হলে হাইপার টেনশন বাড়ে। এই পেপারটা কি আমার স্টাডির সাথে সম্পর্কযুক্ত না? কি মনে হয়? অবশ্যই ভাই। এটা কিন্তু কানেক্টেড, কারণ আমার কিন্তু প্রায় কাছাকাছি দুটা, যে রেডিও থেকে এক রকমের বিকিরণ আসতেছে, এই স্মার্টফোন থেকেও কিন্তু এক রকমের, যে দুটাই মানে বিকিরণ টাইপসের। তো আমি কিন্তু চেষ্টা করবো, অথবা অন্য কোনো যদি ডিজিটাল ডিভাইস থাকে, যেমন টিভি, যারা টিভির খুব কাছে অথবা ডেস্কে পিসিতে বসে সারাদিন কাজ করে তাদের এই হাইপার টেনশনের একটা রিস্ক আছে। তো আমি চেষ্টা করব কাছাকাছি ওয়ার্ড যেগুলা সেগুলো আমি এই কনসেপ্টের সাপেক্ষে, এই স্মার্টফোনের সাপেক্ষে যে কাছাকাছি সেগুলা হলো যেমন স্মার্টফোন। আচ্ছা, এটা কে দাগাচ্ছে? এই যেমন স্মার্টফোন, মোবাইল ফোন, তারপর হলো সেল ফোন, সেলুলার ফোন, এই যে যে জিনিসগুলা, এই ওয়ার্ডগুলো আমি বলছি, আরো ওয়ার্ড হতে পারে, তাই না? গুগলে সার্চ দিলে অসংখ্য ওয়ার্ড পাওয়া যাবে, যে বা আমার মাথায় যদি আরো কোনো আইডিয়া আসে যে আমি এই টাইপস এর ওয়ার্ড গুলা ইউজ করব, আমি যদি মানে ডিসাইড করি যে আমি এই ওয়ার্ড গুলা ইউজ করবো, সেক্ষেত্রে কিন্তু আমি নিতে পারি। এখন প্রশ্ন হলো, আমি যে ওয়ার্ডটা নিব এটা কি শুধু সিঙ্গুলার হবে, প্লুরাল থাকতে পারে না? এস বাই এস থাকতে পারে না? জি ভাই। তো সেই জিনিসটা অ্যাড্রেস করার জন্য আমি এটা ব্র্যাকেটে আমি এস দিছি। মানে এটা আমার জানতে হবে যে হ্যাঁ, আমি যে ওয়ার্ডগুলো নিচ্ছি এগুলা প্লুরাল ওয়ার্ডও হতে পারে। মানে আমি আমার কোনো কিছু যেন বাদ না যায়, এমন যেন না হয় একটা ওয়ার্ডের প্লুরাল আছে দেখে আমি স্টাডিটা বাদ হয়ে গেল। মানে আমার পেপার খোঁজার সময় চেষ্টা করতে হবে যত বেশি সংখ্যক মানে সেন্সিটিভ ভাবে ই করা, যাতে পেপারগুলো আমার কাছে আসতে পারে। ঠিক আছে, তো এগুলো আমি অনেকগুলা কিওয়ার্ড আলাদা করব। এরপর হলো কনসেপ্ট টু, হাইপার টেনশন। তো হাইপার টেনশনের সাথে কিন্তু হাইপার টেনশন একটা ওয়ার্ড, হাই ব্লাড প্রেশার এটা একটা ওয়ার্ড, তারপর হাইপার পিএসিয়া, হাইপার পিএসিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, সিভিডি থাকলে হাইপার টেনশন হয়, হাইপার লাইপেডিমিয়া থাকলে হাইপার টেনশন হয়। আবার অনেক সময় দেখা যায় যে হাইপার গ্লাইসেমিয়া, এই যে গ্লুকোজের পরিমাণ যে এক্সেসিভ কমে যাওয়া, এগুলো হয়। অথবা দেখা যায় যে হার্ট ফেলিয়ারের কারণ কিন্তু হাইপার টেনশন। আমি চেষ্টা করব এই কনসেপ্টের কাছাকাছি যে ওয়ার্ডগুলো থাকলে আমার স্টাডিটা রিলেটেড হইতে পারে। যেমন আমি একটা স্টাডি দেখলাম যে স্মার্টফোন ব্যবহার করলে হার্টের প্রবলেম হয়, তো আমি কিন্তু ওটা ইউজ করতে পারবো, আমি কিন্তু ওই পেপারটা পাইলে ওটা পড়ে কিন্তু আমি কাজে লাগাইতে পারবো। তারপর আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, এইভাবে আমি কনসেপ্ট সাজালাম। ঠিক আছে, ইয়াং পপুলেশন, ইয়াং অ্যাডাল্ট, ইয়াং স্টুডেন্ট, এগুলা। এরপরে আমি কি করছি, আমি ব্র্যাকেট দিব তিন। এখানে কয়টা কনসেপ্ট? এখানে কয়টা কনসেপ্ট? সবাই রিপিট করি আমরা, সবাই একটু রেসপন্স করি, এখানে কয়টা কনসেপ্ট? ভাই তিনটা। তিনটা। তো আমি তিনটা ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, ওয়ার্ড প্রসেসরে দিব, যাতে ভিতরে আমি লিখতে পারি। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হলো, আমি যে পেপারটা খুঁজবো, এই তিনটা কনসেপ্ট তিনটাই থাকা লাগবে নাকি একটা না থাকলেও চলবে? হুম? তিনটা কি? থাকা লাগবে। ইয়াস। তিনটা থাকলেই তো বেটার। হ্যাঁ, তিনটা থাকলে কিন্তু বেটার। তাহলে আমি অ্যান্ড ইউজ করব, নাকি আমি অর ইউজ করব, নাকি আমি নট ইউজ করব? এন্ড। তো এই ব্র্যাকেট গুলা এদের মাঝখানে আমি অ্যান্ড ইউজ করব। ঠিক আছে, আমি ওয়ার্ড প্রসেসরে আগে লিখবো, তাই আমি ভেতরে চেঞ্জ করতে পারবো। এই তিনটা কনসেপ্টের ব্র্যাকেটের মাঝখানে আমি অ্যান্ড বললাম।
এরপরে আমি কি করব, এই যে এখানে আমি কিওয়ার্ড গুলা পাইছি না, এই সবগুলা কপি করব, করে আমি এই মাঝখানে বসাই দিব। ঠিক আছে, বসাই দিব, কমা হিসাবেই বসাবো। এরপরে কাজ হবে কি, এই কমাগুলা তুলে দেওয়া। ঠিক আছে, এখন আমার প্রশ্ন, এই কিওয়ার্ড গুলার মাঝখানে কি এন্ড বসবে না অর বসবে? ভাই অর বসবে অর। কেন অর বসবে? এখানে দেখে, এখানে লেখা আছে দেখে। না ভাই হচ্ছে ওইটাও হইতে পারে বিজনেস পেপারে, মানে ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকতে পারে, অথবা শুধু স্টুডেন্ট থাকতে পারে, অথবা ইয়েস, ভার্সিটি স্টুডেন্ট কারণ থাকতে আমার পারে। সবগুলা ওয়ার্ড যদি আমি বলে দিই যে সবগুলা ওয়ার্ড থাকা লাগবে, একটা পেপারে তো কখনোই একই কনসেপ্টে সব ওয়ার্ড থাকবে না, তাই না? এক এক রকম ওয়ার্ড থাকবে, কোনোটা স্মার্টফোন থাকবে, কোনোটা মোবাইল ফোন থাকবে, কোনোটা সেলফোন থাকবে। একইভাবে কোনোটা হাইপার টেনশন থাকবে, কোনোটা হাই ব্লাড প্রেশার থাকবে। এই যে জিনিসগুলা, তো ভিতরে যে ওয়ার্ড গুলা সেগুলার কমা তুলে আমি অর বসাবো। ঠিক আছে, আর এই যে এখানে যা আছে সেগুলা আমি বাইরে যে কনসেপ্ট সেগুলোর মাঝখানে আমি অ্যান্ড বসাবো। এখন আমি একটা প্রশ্ন করবো সবাইকে, এই স্মার্টফোনে আমি কোনো ডাবল কোটেশন দেই নাই, কিন্তু মোবাইল ফোনে আমি ডাবল কোটেশন দিছি কে? কি মনে হচ্ছে সবার? যেমন এই যে ইয়াং পপুলেশন, এখানে কিন্তু আমি ডাবল কোটেশন ইউজ করছি, কিন্তু আমি এই যে হাইপার লাইপিডিমা, এখানে কিন্তু আমি ডাবল কোটেশন দেই নাই। এর কারণটা কি? ভাই ওগুলা কি মোস্ট ইম্পর্টেন্ট? হুম হুম। কি মোস্ট কি মনে হয়? ইম্পর্টেন্ট কি বল? না, ইম্পর্টেন্টের জন্য না। এখন একটা জিনিস দেখাই, আমি যখন এখানে সার্চ দিব পাবমেডে, পাবলিক হেলথ, ঠিক আছে, একটু খেয়াল করি। পাবলিক হেলথ লিখে যখন আমি সার্চ দিলাম, এখানে কয়টা রেজাল্ট আসছে? এই যে এখানে কয়টা রেজাল্ট আসছে? কি খেয়াল কর, আমরা কি খেয়াল করতেছি এখানে কয়টা রেজাল্ট আসছে? এই যে এখানে, এই যে এখানে কয়টা রেজাল্ট আমি যে মার্ক করে দিলাম, দেখা যাচ্ছে না? এখানে 1 কোটি রেজাল্ট আসছে। 1 কোটি। ইয়েস, 1 কোটি এক কোটি পাঁচ পাঁচ লাখ লক্ষ চৌষট্টি 64,000 সামথিং, তাই তো? এখানে 1 কোটি রেজাল্ট আসছে। এখন এই এই সেম কাজটা আমি যদি করি, এখন এই সেম কাজটা এই পাবলিক হেলথে সার্চ দিব, কিন্তু আমি একটা কোটেশন মার্কস দিব। এবার কয়টা রেজাল্ট আসছে? এটা কি 1 লাখ না? 1 লাখে নেমে আসছে না? না না, 1 লাখ না, 15 লাখ। 15 লাখ। 15। তা কমে যাওয়ার কারণটা কি? ভাই কি মনে হয়? স্পেসিফিক হয়েছে। স্পেসিফিক না, এখানে কথা হলো, আমি যখন পাবলিক হেলথ কোটেশন মার্ক ইউজ করছি, এই পুরাটাকে এটা একটা ফ্রেজ হিসাবে কাউন্ট হয়েছে। ঠিক আছে, ফ্রেজ মানে কি, এই পুরা এই দুইটা মিলে একটা ওয়ার্ড। এখানে খেয়াল করে দেখি, যে সকল লাইনে শুধুমাত্র পাবলিক হেলথ একসাথে আছে সেগুলাই শুধু সেই পেপার গুলাই শুধুমাত্র কিন্তু ও আমাকে দিছে, ও হাইলাইট করে দেয় যে পাবলিক হেলথটা টাইটেলের কোথায় আছে। ঠিক আছে, ও কিন্তু হাইলাইট করে দিছে। কিন্তু আমি যদি পাবলিক হেলথ যদি আমি কোটেশন মার্কস না দিয়ে লিখি, এটা মানে হইলো পাবলিক অর হেলথ, তাহলে পাবলিক হেলথ থাকলেও না থাকলেও হবে, কোনো জায়গায় এই যে কোনো জায়গায় হেলথ, কোনো জায়গায় পাবলিক, এটা থাকলেও হবে। অর্থাৎ আমি যখন কোটেশন মার্কস দিব, এই যে পাবলিক অর হেলথ সার্চ দেওয়া আর পাবলিক হেলথ সার্চ দেওয়া একই, যখন আমরা ফাঁকা রাখি মাঝখানে অটোমেটিক্যালি অর বসে যায়। আর কোটেশন মার্ক ইউজ করলে পুরাটা একটা ফ্রেজ হয়ে যায়। তো যখন আমি কোটেশন মার্ক ইউজ করব, এই পুরাটুকু একটা ফ্রেজ হিসেবে কাউন্ট হবে, মানে ইয়াং পপুলেশন একসাথে থাকতে হবে, তখনই শুধুমাত্র দেখাবে। কিন্তু আমি যদি কোটেশন মার্কস না দিই, তখন ইয়াং অর পপুলেশন হয়ে যাবে। ঠিক আছে, আমি ক্লিয়ার করছি জিনিসটা? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যেমন হাই ব্লাড প্রেশার, এখানে যদি কোটেশন মার্কস না দেই, হাই অর ব্লাড অর প্রেশার আলাদা আলাদা হিসাবে কাউন্ট হবে। ঠিক আছে, আর যখন একটা ওয়ার্ড থাকবে তখন কোটেশন মার্কস এর দরকার নাই, যেমন হাইপার পিএসিয়া, হাইপার পিএসিস। সবাই কি এই জিনিসটা ক্লিয়ার, নাকি আবার রিপিট করব? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এখন এই যে সব বানানো হয়ে গেল, কনসেপ্ট টনসেপ্ট এখানে ক্লিয়ার। বেসিক্যালি এই যে যখন এরকম কনসেপ্ট বানানো হয়, সার্চ স্ট্র্যাটেজি হয়,
এরে। তো আমরা যদি একটা কপি করে, যখন এরকম আমাদের সার্চ স্ট্র্যাটেজি বানানো হবে, আমরা কপি করব। কপি করে এই জিনিসটা বেসিক্যালি এখানে একটা এনআইএচ, সরি ওদের ওয়েবসাইটে চলে গেছি, এখানে কপি করে দিব, তারপরে সার্চ দিব। যেমন আমার এখানে একটা পেপার আসবে, ঠিক আছে? মানে আমার ক্ষেত্রে একটা পেপার আসবে, বাট আমি গ্যারান্টিতে বলতে পারি অন্যান্য সার্চ স্ট্র্যাটেজিতে একটা পেপার আসবে না। মানে আমার সার্চ স্ট্র্যাটেজিটা এত প্রিসাইজ হয়েছে যে এই কন্ডিশন ফিল আপ করে শুধুমাত্র একটা পেপার, ঠিক আছে? শুধুমাত্র এই একটা পেপারই ওরা পাইছে, যেখানে মোবাইল ট্র্যাকিং অ্যাপ দিয়ে ওরা দেখছে যে কার্ডিওভাস্কুলার হেলথ ট্র্যাক করছে। এখন প্রশ্ন আসতে পারে, যদি আমার একটা পেপার আসে তাহলে কি সমস্যা? তাহলে কি আমি রিলিভেন্ট পেপার পাবো না? কি মনে হচ্ছে, উদ্দেশ্য কি ব্যর্থ? না ভাই। না, কারণ হলো আমি যে পেপারটা আছে, আমি যদি এই পেপারটায় যাই, যেমন আমি যদি এই পেপারটা ওপেন করি, আমার একটা পেপার আসলে সমস্যা নাই। কারণ এখানে একটা মজার ব্যাপার আছে, এই পেপারটা ও কি একা একা লিখে লিখে ফেলছে কোনো সাইটেশন ছাড়া? তো এইভাবে রিসার্চ করছে। এই পেপার তো আর একা একা লেখে না, অবশ্যই অন্যান্য অনেক পেপার ব্যবহার করছে। এই যে সাইটেশন আছে না, এই পেপারটার যে সাইটেশন, রেফারেন্সিং, এই যে এখানে গেলে রিলেটেড সব পেপার পাওয়া যাবে, ঠিক আছে? টেনশনের কিচ্ছু নাই, এখানে অনেক রিলেটেড পেপার আছে। এখন আমি যে টপিকটা দিছি, টপিকটা আসলে নতুন। আর এই যে জেএমআইআর যেটা, এটা খুবই মানে প্রেস্টিজিয়াস একটা জার্নাল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে ওরা কাজ করে ইউজুয়ালি। তো এই পেপারে এই পেপারটা দেখতে নর্মাল হলেও জার্নালটা অনেক হাই লেভেলের জার্নাল। তো এই টপিকে অ্যাকচুয়ালি কাজ খুবই কম হয়েছে, ঠিক আছে? এই টপিকে কাজ খুবই কম, তাই পেপারটা কম। তো তোরা যদি মানে সবাই যদি, আপনারা যদি সবাই ভালো সার্চ স্ট্র্যাটেজি বিল্ড করেন, সেই ক্ষেত্রে কিন্তু মানে অনেক ভালো ভালো পেপারই আসবে, তো চিন্তার কিছু নাই। আর যদি সার্চ স্ট্র্যাটেজি ভুল হয় কোনো সমস্যা নাই, আমি আবার বানাবো। আমি কিছু ওয়ার্ড বাদ দিব, কিছু ওয়ার্ড অ্যাড করব, করে আমি কপি করে ওখানে সার্চ দিব। তা আমরা কি আর্টিকেল কিভাবে সার্চ দেয় এটা শিখছি। হুম। আর যদি আমার মনে হয় যে না, জি আমার এত ঝামেলা, আমি আর ঝামেলা করতে পারবো না, তাহলে আমি এত সার্চ স্ট্র্যাটেজি দরকার নাই, আমি ওই যে স্মার্টফোন অর অথবা এন্ড দিয়ে আমি ওই যে কি বলে হাইপার, আমি এটা সার্চ দিব, ঠিক আছে? যদি কারো মনে হয় যে আমার সার্চে যদি ঝামেলা লাগে, আমি দিব, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই অনেক বেশি রেজাল্ট আসবে। এই বসে বসে আমার দেখতে হবে যে কোনটার সাথে আসলে আমার সম্পর্ক আছে, তারপর সেই পেপারটা ডাউনলোড করে করে রাখতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে রিসার্চ কি সবসময় মানে কোনো ফিক্সড প্রসেসে হয়? না, রিসার্চের কোনো ফিক্সড প্রসেস নাই। রিসার্চ একটা মানে দুনিয়ার ভেজাইল্লা জিনিস, এটা অনেক প্যারা। তো এটা এরকম না, আমি বলতে পারবো না যে সহজে কোনো পদ্ধতি আছে, এরকম নাই, অনেক খুঁজতে হয়। তো দেখা যায় একটু নতুন টপিকে কাজ করলে বা একটু চ্যালেঞ্জিং টপিকে কাজ করতে গেলে অ্যাকচুয়ালি প্যারা হয়। তো এটা নিয়ে আসলে কোনো সান্ত্বনা দেওয়ার কিছু নাই বা কোনো মিথ্যা আশ্বাস দিব না। যারা রিসার্চে আসছে তাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমার এরকম ঘন্টার পর ঘন্টা আমার পেপার খুঁজতে হইতেই পারে। এটা মিথ্যা বলে না মানুষ যখন বলে। যেমন একটা লিটারেচার রিভিউ যখন করতে হয়, মানে জানটা বের হয়ে যায় বেসিক্যালি। অনেক টুলস আছে হেল্প করার জন্য, সেটা আমাদের সময় বাঁচায়। কিন্তু এই যে রেলিভেন্ট আর্টিকেল খুঁজে পাওয়া, এটা খুবই মানে একটা ম্যানুয়াল প্রসেস। এটা তেমন একটা হেল্প নাই। আর কিছু আর্টিকেল আছে, মানে কিছু টুলস আছে যেগুলো হেল্প করতে পারে, আমি দেখাইতে পারি। দেখাবো? জি ভাই, সবার একটু কি ওই দেখান। ধৈর্য আগ্রহ জি আছে? ভাই দেখুন। আচ্ছা, দেখি তো কারা কারা চায় দেখাই। হ্যান্ড রেস, আমার দেখতে হবে সবার কি আগ্রহ আছে কিনা। যারা যারা চাচ্ছে আমি দেখাই, একটু হ্যান্ড রেজ করেন তো আপনারা। মাত্র দুইজন চাচ্ছে। বাইক খুঁজে পাচ্ছি না ওইটা। আচ্ছা ঠিক আছে, তিনজন। বুঝছি না চা- আসলে। আচ্ছা ঠিক আছে, ভাই, চার পাঁচজন। আমি হ্যান্ড হ্যাঁ, রেস করতে পারছি না। আচ্ছা ওকে, কোনো সমস্যা নাই, ধরে নিলাম। না, অনেকে আগ্রহী, ওকে ওকে, ডান। ডান ডান, আর হ্যান্ড রেজ করা লাগবে না। হ্যাঁ, চ্যাটে চ্যাটেও হ্যান্ড রেজ করতেছে না। আচ্ছা কোনো সমস্যা নেই, ওকে ওকে, ডান, আমি দেখাই দিচ্ছি। ওকে ওকে, প্যারা নেই প্যারা নেই, বুঝছি বুঝছি। থ্যাংক ইউ, সবার আগ্রহ আছে। এখন যে জিনিসটা এখন আমরা দেখবো, কিছু টুলস আমাদের আছে সেগুলো আমাদের হেল্প করবে। বাট আমি আশ্বস্ত করে বলতে পারি যে এটা সব সময় যে মন মতো উত্তর দিবে না। তো তার মধ্যে একটা হলো, আমি যেটা মানে খুবই পছন্দ করি, consensus.app। আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি।
consensus.app, ঠিক আছে? এটা একটা খুবই ভালো একটা অ্যাপ। আর আরেকটা আছে typeset.io। এটা আমি এখন পার্সোনালি খুবই কম ইউজ করি, তা অনেকের প্রিয়। এটার ব্যাপারে অবস্থাটা হয়েছে কি, আমি একটু আগে বললাম না যে গুগল স্কলার আমি ইউজ করি না ইসের ভয়ে, ওই যে কি মানে আর্টিকেল, কোয়ালিটিফুল আর্টিকেল দিবে কি দিবে না, এই জন্য। এই কারণে আমি ঠিক সেম কারণে আমি সাইস্পেস এখন ইউজ করি না, আমি কনসেনসাস ইউজ করি। আর আরেকটা সম্ভবত আসলে এলিসিট, এটা কি আদৌ কাজ করে কিনা আল্লাহর বাস্তে আমি জানি না। এটা জঘন্য হয়ে গেছিল, এর থেকে আমি বাদ দিয়ে দিছি মিটিং শেষের দিকে। আচ্ছা, দেখাই এলিসিটটা, একই জিনিস, যদি কারো মন চায় সে দেখে নিতে পারে, elicit.com, ওখানে গেলে পাওয়া যাবে। এখন আমি একটু দেখাই কিভাবে বেসিক্যালি কনসেনসাস, আমি টাইপ সিটেও সেম কাজ করলেই হবে, জাস্ট কনসেনসাস যে দেখাই। এই যে এখানে যে রিসার্চ কোশ্চেনটা, সেই কোশ্চেনটা জাস্ট প্রশ্ন করব, ঠিক আছে? আর স্মার্টফোন রেসপন্সিবল ফর ইনক্রিজিং হাইপারটেনশন, ঠিক আছে? এই সেম কোশ্চেনটা আমি কনসেনসাসে করবো, আমি সবাইকে দেখানোর জন্য একটা প্রো সার্চ অন করেই দেখাইলাম। তোরা চাইলে, মানে সবাই যদি চায় এটা অফ করে নিতে পারেন আপনারা। আর এখানে আমি এই সেম কোশ্চেনটাই করব, ঠিক আছে? এই যেখানে কিন্তু আমাকে উত্তর দিচ্ছে, কি দিছে না, The smartphone use has been investigated for its potential impact on hypertension among university students, but the evidence is not definitive. অর্থাৎ নির্দিষ্ট করে ওরা বলতে পারবো না। Some studies suggest a link between smartphone addiction and increased blood pressure, while others find no significant association. কিছু স্টাডি পাইছে, কিছু স্টাডি পায়নি। এই যে কোন কোন স্টাডিগুলো অ্যাসোসিয়েশন পাইছে এখানে কিন্তু দিয়ে দিছে, একদম পেপার সহ, ঠিক আছে? এই যে কোন কোন স্টাডি পাইছে একদম পেপার সহ দিয়ে দিছে ওরা, এই যে এখানে ওরা দিয়ে দিছে। এটা প্রো সার্চ দেখে আসছে, প্রো অফ করে সার্চ দিলে এটা আসবে না, ঠিক আছে? আর কোন কোন স্টাডি পাইনি দিছে। তো যে স্টাডি গুলো পাইছে সেখানে যে আমি যদি রেফারেন্স চেক করি আমি কিন্তু অনেক পেয়ে যাব, ঠিক আছে? এই যেমন এই যে আর্টিকেলটার নাম কি, স্মার্টফোন অ্যাডিকশন মে বি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডোলেসেন্ট হাইপারটেনশন, এ ক্রস সেকশনাল স্টাডি অ্যামং জুনিয়র স্কুল স্টুডেন্টস ইন চায়না। চায়না একটা স্টাডি হয়েছে এরকমই। আবার যে মেটা অ্যানালাইসিস, আমি সবসময় সাজেস্ট করবো মেটা অ্যানালাইসিস পড়তে, কারণ এই সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালাইসিস গুলা অনেক পেপার সামারি করে ওরা এক জায়গায় নিয়ে আসে, তো ওখানে গেলে অনেক পেপার পাওয়া যায়। আজকে তো আমাদের উদ্দেশ্য রিসার্চ শিখা না, আজকে উদ্দেশ্য পেপার খুঁজে পাওয়া। তো আমরা যদি এই যে মেটা অ্যানালাইসিস বা সিস্টেমেটিক রিভিউ গুলা পড়ি, যেমন আমি একটা প্র্যাকটিক্যালি দেখাই, এই যে লিঙ্কে ক্লিক করলে চলো সিমান্টিক স্কলার একটা জায়গা, এখানে গেলে পাওয়া যাবে, ঠিক আছে? এই যে পিডিএফ এ গেলে এখানে পিডিএফ পাওয়া যাবে ওই আর্টিকেলটা। তার আগে একটু চেক করে নিবে, এই যে জার্নালটা ভালো, জেএমআইআর, ভালো একটা জার্নাল। তার মানে কি, মেটা অ্যানালিসিস করছে ওরা, এখানে অসংখ্য পেপার ওরা দিবে, এই যে সাইট করা, তাই না? এই প্রত্যেকটা পেপার ওরা সম্পর্ক পাইছে কি পায় নাই, স্টাডি হয়েছে কি হয়নি, এগুলা করে ওরা কি কি পাইছে ফাইন্ডিংস গুলা দিবে। তা আমি সাজেস্ট করবো সবাইকে এই প্রচুর পরিমাণে মেটা অ্যানালাইসিস পড়া, সিস্টেমেটিক রিভিউ, ওখানে অনেক পেপার সামারি করে একটা রেজাল্ট বলে, ঠিক আছে? তো ক্লিয়ার কিভাবে কাজ করে? এই সেম কাজই এই যে এখানে ইসে, ওই যে টাইপ সিটে সার্চ দিলে এগুলো আসে, এই যেখানে অ্যাবস্ট্রাক্ট পড়ে রেজাল্ট কি পাইছে, লিমিটেশনস কি, এই জিনিসগুলা পাওয়া যায়। এগুলা পড়লে মোটামুটি একটা আইডিয়া হয়। তো ওগুলা থেকে এগুলা কি একটু সহজ লাগতেছে না? এটা সহজ মনে হচ্ছে না? ডিয়ার পার্টিসিপেন্টস, এগুলা কি সহজ মনে হচ্ছে না এই পদ্ধতিতে সার্চ করা, একটু আগে যেগুলা দেখালাম সেগুলোর থেকে, এই কনসেনসাস আর টাইপসেট দিয়ে? কি মনে হয় সবার? জি ভাই। কিন্তু আমি আশ্বস্ত করে বলতে পারি এই দুইটা সবসময় লাইফ সেভ করবে না, এরা সব সময় উদ্ধার করতে পারবে না, অনেক ক্ষেত্রে আর্টিকেল নিজের খুঁজে খাজে নিতে হবে। এটা সামনেই আপনারা বুঝতে পারবেন সবাই। তো এই পর্যন্তই, আমাদের আসলে নতুন আর কিছু দেখানো টেখানোর নাই এখন। মানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন।